স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমি তিশা। উন্নয়নশীল দেশগুলোর জোট D8 সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় তারকে বহন করা ফ্লাইটটি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী এবং নাইজেরিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমরোস ইকোনমি। আয়োজন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সম্মেলনটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব এবং SME এর জন্য অনেক গুরুত্ব তুলে ধরছে। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলাটিতে। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক এবং শিশুরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে 12,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। নির্মাণের 20 বছরেও সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর বাস টার্মিনাল। টার্মিনালের বদলে গাড়ি রাখা হচ্ছে প্রধান সড়কে। এতে আঞ্চলিক সড়ক পরিণত হচ্ছে পার্কিং ইয়ার্ডে। বাড়ছে যানজট এবং যাত্রী ভোগান্তি। চালক এবং শ্রমিকরা জানান, সংস্কারের অভাব এবং নিরাপত্তা সংকট থাকায় বাধ্য হয়ে প্রধান সড়কে গাড়ি রাখছেন তারা। পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত টার্মিনাল সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। 2003 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও চাঁদপুর পৌরসভার অর্থায়নে নির্মাণ হয় চাঁদপুর পৌর বাস টার্মিনাল। নির্মাণের 20 বছর হলেও এখনো পর্যন্ত কোনো সংস্কার না হওয়ায় এটি ব্যবহার অনুপযোগী পরিণত হয়েছে নির্মাণ সামগ্রী রাখার ভাগাড়ে। টার্মিনালের ভেতরে খানাখন্দে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। বাউন্ডারি না থাকায় নিরাপত্তা সংকট, বহিরাগতদের অবাধ বিচরণ, পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ চুরি ও টার্মিনালের পাশে থাকা পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে নাভিশ্বাস ওঠে শ্রমিকদের। শ্রমিকরা জানান, রাস্তায় বাস রাখায় দুর্ঘটনা ঝুঁকির পাশাপাশি সড়কে বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি। স্টাফের কোনো নিরাপত্তা না, একটা গাড়ি এদিকে রাখতে আসছে, চুরি ডাকাতির একটা হয়। এক গাড়ির সাথে আরেক গাড়ি যে প্লেস করব, অথবা গাড়ির থেকে আপনি প্লেস করে আপনি নামবেন, নামার কোনো পরিবেশ থাকে না বৃষ্টি হইলে। চারপাশে কোনো বাউন্ডারি নাই, যে কোনো সময় বহিরাগত পোলাপান আসে, আইসা গাড়ির মাল সামান এটা সেটা চুরি হয়। স্টাফ অনেক সময় গাড়ি ঘুমায়, গাড়ির মোবাইল টোবাইল চুরি হয়, এগুলো তো আছেই। মলাহালায় পৌরসভার গাড়ি এনে দুর্গন্ধে থাকা যায় না। বিভিন্ন সময় সংস্কারের দাবি জানালেও নেওয়া হয়নি প্রয়োজনীয় উদ্যোগ। অভিযোগ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের। জেলা প্রশাসক বাস স্টেশনে এসে পৌর কর্তৃপক্ষকে নিয়ে সরজমিনে নিয়ে তদন্ত করে দেখে অনুধাবন করে আমাদেরকে সংস্কারের আশ্বস্ত করেছেন। দ্রুত টার্মিনাল সংস্কারের কাজ শুরু হবে জানান পৌর প্রশাসক। পৌরসভার পক্ষ থেকে আমরা সেখানে কিছু সংস্কারমূলক কাজ হাত দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংস্কারমূলক কাজগুলো শেষ হয়ে যাবে। আমরা সেই নির্দেশনা দিয়েছি যে বাস মালিক সমিতি যেন টার্মিনাল থেকে যেন তারা পরিচালিত করে, রাস্তার মধ্যে যেন কোনো বাস না থাকে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য 2 শতাধিক গাড়ি চাঁদপুর পৌর বাস টার্মিনালটি ব্যবহার করে। যানজট ও জনভোগান্তি দূর করতে দ্রুত টার্মিনাল সংস্কারে ব্যবস্থা নেওয়ার দাবি চালক, শ্রমিক ও যাত্রীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জ শহরে বাস স্টেশন সম্প্রসারণ এবং মাইক্রোস্ট্যান্ড করার নামে গেল সরকারের আমলে কোটি টাকার বালু বাণিজ্যের অভিযোগ উঠেছে। দুটি পরিবহন স্টেশনের নামে একটিতে আমন ধানের জমি এবং অন্যটিতে পুকুর ভরাট করেছিল জেলা পরিষদ। এ দুটি স্থান ভরাট করতে কেবল বালু বাণিজ্য হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত আধুনিক বাস স্টেশন এবং মাইক্রোস্ট্যান্ড নির্মাণের দাবি স্থানীয়দের।
আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জ শহরের একমাত্র নতুন বাস স্টেশন বর্ধিতকরণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। এ সময় সুরমা নদীতে অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে বাসস্ট্যান্ডের আমনের জমি ভরাট করা হয়। একই সময় মাইক্রোস্ট্যান্ড করার নামে জেলা পরিষদের আরেকটি পুকুর ভরাটের কাজ শুরু করা হয়েছিল। তবে 5ই আগস্টের পর এই কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বলছেন, স্টেশন সম্প্রসারণ ও নতুন মাইক্রোস্ট্যান্ড করার নামে কেবল বালু বাণিজ্য করেছেন তৎকালীন আওয়ামী লীগের নেতারা। খালি দেখেরাম শু খালি বালুটোই ফেলাইছে, তারা এটা দেখাইয়া তারা মুনাফাটা পার। আমরা যেটা পুকুর যদি বরাট করে তো আমরা অসুবিধা, আমরা এখান থেকে যাইতে আমরা যাইব। শহরের একমাত্র বাস স্টেশন 1994 সালে নির্মাণ হলেও সময়ের সঙ্গে বেড়েছে যাত্রী ও পরিবহনের সংখ্যা। একই সঙ্গে অবকাঠামো হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী। কিন্তু এসব সংস্কারে নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ। পুকুরও মাছ চাষ করাই হইতো, এরপরে এটা বড় হয়েছে। বড় হইয়া তো এটার মাঝে খালি খাদ হইদার হইতে মনে হয় যার মনে হয় 2 বছর ধরে। পুকুর হওয়ার পরে কত টাকার বরাদ্দ করছে এটাও আমরা জানি না। কিছু কইরা তৈয়া গেছে গিয়া, কোনো হাম হইতেছে না। বাস স্টেশন সংস্কারে 1 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পুকুর শ্রেণীর জমি ভরাট আইনের লঙ্ঘন। যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পুকুর ভরাট করা হয়েছে মাইক্রো স্ট্যান্ড তৈরির জন্য। পুকুর শ্রেণীর জমি ভরাট করে থাকে, এটা আইনের লঙ্ঘন। আমরা নথিপত্র দেখে এই পর্যায়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বালু লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও দ্রুত বাস স্টেশন আধুনিকায়ন করা হবে, এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতি বছরের 18ই ডিসেম্বর বিশ্বব্যাপী অভিবাসী এবং তাদের পরিবারের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2000 সালের 4 ডিসেম্বর দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন এবং বিপুল সংখ্যক অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। 1990 সালে জাতিসংঘে গৃহীত হয়েছিল সব অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন। বিশ্বের বহু দেশ, সরকারের সংগঠন কিংবা মন্ত্রণালয় সহ বিভিন্ন বেসরকারি সংস্থা সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসকে ঘিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে। এর মধ্যে আলোচনা সভা, পথসভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন উল্লেখযোগ্য। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। উচ্চশিক্ষায় বিদেশে যেতে চেয়েছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন শুরু থেকেই, তবে প্রাণ হারান উত্তাল 5ই আগস্টে। এরপর 3 মাস পেরোলেও মেলেনি সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান। মামলার অগ্রগতি নিয়ে হতাশ, শোকে বিহ্বল পরিবারটি। আমাকে বলতো না আন্দোলনে যেত, সেদিন আমার সামনে দিয়েই গেছে। আমি অনেকবার নিষেধ করলাম, তোমাকে দেখে ওরা টার্গেট করবো, আব্বু আজকে যাও না বাবা। সাকিবের কথা তুলতেই কেঁদে বুক ভাসালেন পরিবারের সদস্যরা। আমার ছেলে এই সাইডে মারা যাচ্ছে আর আমরা ওর পাশ দিয়ে চলে যাচ্ছি মেডিকেলে। তখনও আমার ছেলে জানতেই ছিল, বলতো যে আসলে জীবন দেওয়া হলেও এই দেশের মানুষকে রক্ষা করা উচিত। আন্দোলনে উত্তাল রাজশাহীর আলুপট্টি এলাকায় 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম। ভালোবেসে পরিবারের সম্মতিতে সাকিবকে বিয়ে করেছিলেন নিশাত। শুধু স্বামী নয়, একমাত্র ভালো বন্ধুকে হারিয়ে নিঃস্ব নিশাত। আসলে সাকিব তো শুধু আমার স্বামী না, সাকিবই আমার একমাত্র বন্ধু ছিল। আমার আর কোনো ফ্রেন্ড সার্কেল কিচ্ছু নাই। সাকিবের পরিবারও রাজি ছিল না, আমার পরিবারও না। তারপরেও ধরেন সাকিব আর আমার যেদের বসে এই বিয়েটা হয়, পারিবারিকভাবে বিয়ে হয়, কিন্তু সাকিবের পড়াশোনার কারণে আমি আর আসিনি এই জায়গাতে। সাকিবের স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার, সুযোগ পান বেসরকারি মেডিকেলে, কিন্তু অর্থ সংকটে পূরণ হয়নি স্বপ্ন। তাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে ফিনল্যান্ড যাবার প্রস্তুতি নিয়েছিলেন সাকিব। বাংলাদেশ মেডিকেলে চান্স হয়েছিল, বাপের পা ধরে কাঁদছে, আব্বু আমাকে মেডিকেলে পড়াও, তোমার দোকান আছে একটা, বিক্রি করে আমাকে মেডিকেলে পড়াও, আমি অন্য কোথাও আর পড়বো না। পড়বে না জোর করে এই বরেন্দ্র ভার্সিটিতে ভর্তি করেছিলাম আমি। আন্দোলনের 3 মাসেও সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান পাননি সাকিবের পরিবার। ঢাকা থেকে এখন পর্যন্ত এসেছিল 2 জন সমন্বয়ক এসেছিল, আর সরকার থেকে আমার বাসায় শুধু ডিসি এসেছিল।
সেই মহিলা ডিসি জয়েন্ট করে প্রথম দিনে আমার সঙ্গে দেখা করেছে, এছাড়া আর কোনো যোগাযোগ করেনি কেউ। আন্দোলনে নিহত আহতদের পরিবারের পাশে থাকবে সরকার, যোগ্যরা এগিয়ে নেবে দেশ, তাহলেই সফল হবে সন্তানের জীবনদান, মনে করেন সাকিবের মা। এই দেশে কোনো বিচার আছে? সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। রাজবাড়ীতে বীজ ও সার সংকটের মাঝে শুরু হয়েছে হালি পেঁয়াজের আবাদ। উৎপাদন ঠিক রাখতে 4000 কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করে কৃষি বিভাগ, কিন্তু বীজ নষ্ট পড়ায় ক্ষতির মুখে পড়ে কৃষকরা। নতুন করে বীজ বিতরণের সিদ্ধান্ত হলেও এখনও পাননি 2000-এর বেশি কৃষক। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। পেঁয়াজ উৎপাদনে তৃতীয় জেলা হিসেবে পরিচিত রাজবাড়ী। দেশের 14% পেঁয়াজ উৎপাদন করেন এই জেলার কৃষক। পেঁয়াজের লক্ষ্যমাত্রা পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহে 4000 কৃষককে 1 কেজি করে বিএডিসির বীজ দেয় কৃষি বিভাগ। বিনামূল্যের দেয়া এই বীজে চারা না গজানোয় বিপাকে পড়েন চাষিরা। ক্ষতি পুষিয়ে দিতে নতুন করে বীজ বিতরণ শুরু করলেও এখনও পাননি 2000-এর বেশি কৃষক। যারা পাইছে তাদের কাছে কিনছি, তারা আমার জমি লাগাবো 6-7 পাই, আমার 1 পোয়া জমি আর কায়দা নাই। শুনতেছি দেবে, তো ওই দানা নিয়ে তো আর এখন কৃষক চারা উৎপাদন করে তো খেতে লাগাতে পারবে না। এদিকে বেড়েছে সার ও কীটনাশকের দামও, ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। পেঁয়াজের খরচ এবার গতবারের থেকে একটু বেশি পড়তেছে। সার, মেডিসিন সবকিছুর দাম বেশি। এবার 25% ভুঁই আমরা রেডি করতে, ফসলটা ঘরে তুলতে আমাদের 60,000 টাকা খরচ হইতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিতরণ করা বীজ থেকে হালি পেঁয়াজ আবাদ সম্ভব না হলেও গুটি পেঁয়াজ চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। সারের দামের বিষয়ে বাজার মনিটরিংয়ের কথা জানান কর্মকর্তারা। যে পেঁয়াজটা এখন দেওয়া হচ্ছে, যে সকল কৃষক অতি দ্রুত ভালোভাবে চাষাবাদ করতে পারবে তারা এটা পেঁয়াজ হিসাবে ব্যবহার করতে পারবে, পরবর্তীতে মরিকাটা হিসাবে এই বীজটা ব্যবহার করতে পারবে। সারের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ এবং মনিটরিং জোরদার করা হয়েছে। 2024-25 অর্থবছরে রাজবাড়ীতে 30,020 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবার দেশ বিদেশের খেলাধুলা সর্বশেষ খবর জানবো সহকর্মী ফারজানা জাহান প্রিয়ার কাছ থেকে। শোভন শামিন, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আছি ফারজানা জাহান প্রিয়া। সিলেটে এনসিএল টি20 টুর্নামেন্টে আজ চলছে খেলা। হবে মোট 4 ম্যাচ। সবগুলো ম্যাচ কভার করতে সিলেটে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি যোগ দিব তার সাথে। পাপন, টি20-র এই যে টুর্নামেন্টটা, এখানে আমরা জানি পাইপলাইন, জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ প্রিয়া আপনাকে। আসলে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধকরণের জন্যই আসলে জাতীয় লিগগুলো হয়ে থাকে, এবং আমরা যে জাতীয় দলটাকে খেলতে দেখি সেই ক্রিকেটারগুলো কিন্তু এই জাতীয় লিগ খেলেই আসলে তারা জাতীয় দলের দরজায় করা নাড়ে, তারপরে তাদেরকে পিক করা হয়। অর্থাৎ যার পারফরমেন্স যত ভালো হয় তারাই কিন্তু জাতীয় দলের সুযোগ পান, এবং সেই জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধকরণের জন্যই মূলত এনসিএল টি20-র আয়োজন। আপনি জানেন যে বিপিএল ছাড়া এই ফরম্যাটে বাংলাদেশের আর কোনো টুর্নামেন্ট ছিল না যেটা থেকে আসলে ক্রিকেটার পিক করে জাতীয় দল করা যায়। এর আগে সাধারণত আমরা যেটা দেখেছি যে একমাত্র বিপিএলই ভরসা ছিল, এবং জাতীয় লিগে অর্থাৎ এনসিএল কিংবা ডিপিএল এবং আরেকটা আছে বিসিএল, এখান থেকে আসলে যারা ভালো পারফর্ম করতেন তারাই মূলত জাতীয় দলের জায়গা পেতেন, এবং সে তার ভিতর থেকে বাছাই করে আসলে টি20-র জন্য খেলোয়াড় তুলে নেওয়া হতো। কিন্তু তার সাথে যে এনসিএলটা যোগ হয়, এনসিএল টি20টা যোগ হয়, সেই কাজটা অনেকটাই সহজ হলো। এখন এ পর্যন্ত আমরা এনসিএল টি20-র এই প্রথম সিজনে যেটা আমরা দেখেছি, তারা সেখানে কিন্তু আসলে তরুণরা যথেষ্ট ভালো করছেন। অভিজ্ঞতার চেয়ে তরুণরা ব্যাটে এবং বলে দুই দিক থেকেই এগিয়ে। আমরা সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম যে তামিম ইকবাল 4 ম্যাচ খেলে তিনি চলে গেছেন, এরপরে মুশফিকুর রহিম এসেছেন, এরপরে নাজমুল হোসেন শান্ত আছেন, এবং জাতীয় দলে বেশ কিছু ক্রিকেটার আছে। ঠিক তাদের সাথে সমান তালে লড়ে যাচ্ছেন তরুণ ক্রিকেটাররা, যারা অনূর্ধ্ব 19 থেকে উঠে এসেছেন কিংবা অনূর্ধ্ব 19 খেলছেন, কিংবা যারা অনূর্ধ্ব 20 এরকম বয়সী যারা আছে, তারাই কিন্তু আসলে ছড়ি ঘোরাচ্ছেন বোলারদের দিকে। এবং বোলারদের ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক একই চিত্র দেখতে পেয়েছি, যদিও সিলেটে স্পোর্টিং উইকেট খেলা হচ্ছে, এবং স্পোর্টিং উইকেটটা টি20 ক্রিকেটের জন্য খুবই জরুরি। প্রিয়া, ধন্যবাদ। এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। ফিরে যাচ্ছি সহকর্মী দিশার কাছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।